সন্তানের প্রতি এরকম কুৎসিত মন্তব্য করায় এবার সার্থককে চাপকে সিধে করে দেবে সার্থকের বাপি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাপি যে মুহূর্তে কিনা স্রোতের মুখ থেকে শুনতে পায় যে সার্থক রীতিমতো ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছিল শুধুমাত্র এই সন্তানটাকে টার্মিনেট করে দেওয়ার জন্য, এবং সার্থক কোনোভাবেই সন্তানের দায়িত্ব নিতে চায় না, এই কথা শোনার পর সার্থকের বাপির হাত উঠে যায় সার্থকের উপর, এবং সার্থকের বাপি সার্থককে বলতে থাকে যে তো যে আমার ছেলে সেটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে, আমার ইচ্ছে করছে তোকে এক্ষুনি আমি গলা টিপে এখানে আমি শেষ করে দিই। তো লজ্জা করছে না যে মেয়েটার সঙ্গে তুই ভালোবাসার সম্পর্ক করেছিস, যে মেয়েটার সঙ্গে তোর বসবাস, সেই মেয়েটার গর্ভে তোর ভালোবাসার প্রথম চিহ্ন আসা সত্ত্বেও তুই সেই সন্তানটাকে টার্মিনেট করে দেওয়ার কথা ভাবছিস? তুই একটা শিক্ষিত ও সভ্য ফ্যামিলি থেকে বিলং করিস বলে তুই দাবি করিস, তোর লজ্জা করছে না? আরে তোর তো ঘেন্না হওয়া উচিত। আমি তো নিজের চেহারাটা আমি আমার এখন মেয়ের কাছে নিয়ে দেখাতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না বাপি, তুমি শুধু শুধু ওর জন্য আমার কাছে লজ্জা পাইতে যাবে কেন বলো তো? এতে করে তো তোমার কী দোষ বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখো বাপি, তোমাদের বাপ ছেলের এই অশান্তির মধ্যে আমি কোনো মতে থাকতে চাই না। আমার কারণে এতটা অশান্তি হোক তোমাদের বাড়িতে, সেটাও আমি কোনো মতে চাই না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তাই তোমরা ভালো থেকো, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে সার্থক, আমি শেষবারের মতন তোকে জিজ্ঞেস করছি, তুই কি কোনো মতে এই সন্তানটাকে পৃথিবীতে আনতে চাস না? অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি, তুমি কেন বুঝতে চাচ্ছ না বলো তো? সব কিছু সবসময় তুমি জোর জুলুম করে আমার উপরে চাপিয়ে দিলেই তো হয় না। ও যাচ্ছে, ওকে যেতে দাও না। কয়েকদিন বাদে এমনিতেই ওর হুঁশ চলে আসবে, যখন কিনা ও দেখতে পাবে না যে সন্তানটার জন্য ওকে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তখন এমনিতেই ও জায়গায় ওর মাথার ঠিকানা চলে আসবে, এবং তখন ও নিজে থেকে দেখবে সন্তানটাকে টার্মিনেট করতে চাইবে। কারণ ও খুব একাও ভালো করেই জানে যে একা হাতে কোনো মতেই ও সন্তানটাকে মানুষ করতে পারবে না। আর আমিও বা তোমাদের সকলের সামনে বলে রাখছি এই কথাটা, ও যদি এই সন্তানটাকে পৃথিবীতে আনার পর আমার কাঁধে এই সন্তানের দায়িত্ব আর কর্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি তখন কোনো মতেই এই সন্তানটাকে অ্যাকসেপ্ট করবো না। এবং বাপি, আমি তোমাকে আরও একটা কথা বলে রাখছি, তুমি বিয়ের সময়ও কিন্তু আমার উপর এরকম করে জোর খাটিয়েছো, তাই এই বিষয়ে তোমার কোনো জোর খাটানো কিন্তু আমার উপরে চলবে না। এই কথাটা তোমাকে আমি জানিয়ে রাখলাম। এবার তোমাদের যা ইচ্ছে তোমরা করে নাও। অন্যদিকে সার্থকের বাপি যখন স্রোতকে বলতে থাকে যে স্রোত মারে, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি কোনো মতেই এই যাত্রায় তোর সাপোর্টে কিছু বলেও কিছু করতে পারলাম না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাপি, তুমি আমার কাছে হাত জোর করে কেন ক্ষমা চাইছো বলো তো? অন্যদিকে সার্থকের বিষয়গুলি বলতে থাকে যে তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি বলতে? তোকে তো দাদা নিজে যেচে পড়ে তোর পরিবারের কাছে গিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেছিল, তাহলে তুই বাড়ি ছেড়ে কেন চলে যাবি বলতো? যদি যাওয়ার হয় তাহলে ও চলে যাবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, যে বাড়িতে কিনা আমার সন্তান এবং আমরা বোঝা হয়ে উঠেছি, সেই বাড়িতে আমি কোনো মতে থাকতে চাই না। পিসিমণি, এই ক্ষেত্রে তুমি আর আমার উপরে জোর খাটানোর চেষ্টা করো না, দোহাই তোমরা আমাকে কোনো মতে আটকানোর চেষ্টা করো না। কারণ আমার মন উঠে গিয়েছে, একবার যখন আমার এই বাড়ি থেকে মন উঠে গিয়েছে না, তাহলে এই বাড়িতে থাকলেও আমার দম বন্ধ হয়ে আসবে, এবং এই সময়টাতে আমি মন খুলে আনন্দ করতে চাই। আমি এই সময়টাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চাই, এবং যতক্ষণ আমি তোমাদের ছেলের সঙ্গে এক ছাদের তলায় বসবাস করবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মাতৃত্বের সুখটা কোনো মতেই আমি উপভোগ করতে পারবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।